আসসালামু আলাইকুম। আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে মোবাইল ধরতে ধরতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 12টা 10। সকালবেলা খেয়ালই ছিল না মোবাইল অন করার কথা, একটু ব্যস্ত ছিলাম। আর সেই সাথে যে আমার ছেলে রেডি হয়ে গেছে 12টা 10-এ মসজিদে যাওয়ার জন্য। আবু দেখি একটু এদিকে তাকাও। একাই যাচ্ছ না ভাইয়ের সাথে যাচ্ছ? ও আচ্ছা, ভাইয়া তো একটু দেরিতে যাবে। তুমি কিন্তু নামাজ শেষে তাড়াতাড়ি চলে আসো, হ্যাঁ? সাবধানে যাও। স্যান্ডেল পরো, লিফট ধরো, লিফট ধরো। আচ্ছা, আল্লাহ হাফেজ আব্বু। হ্যাঁ, আল্লাহ হাফেজ। নিজ দিয়ে যাবা? আচ্ছা যাও তাহলে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ হাফেজ। মাহিন চলে গেল মসজিদে। মাহিনের আবার একটা ফ্রেন্ড আসবে আজকে মসজিদে নামাজ পড়তে, এর জন্য একটু তাড়াতাড়ি গেল। যাক, বাচ্চাদের সব কিছুতেই বাধা দিতে হয় না। ওর একটা ফ্রেন্ড আছে, বলছে আজকে ওর মসজিদে নামাজ পড়তে আসবে। আসলে ছোটোবেলার শৈশবগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে না হয় যাও। আর আমাদের কাজকর্ম মোটামুটি গোছানো শেষ। এই যে রান্নাঘর, আর আজকে রান্না করছে অধরা চিকেন রান্না করে গেছে, আর ভাত রান্না করে গেছে। অলরেডি কালকের গরুর গোশত প্লাস ট্যাংরা মাছের তরকারি সবই আছে। ওর শরীরটা আজকে ভালো ছিল না, এর জন্য ছুটি দিয়ে দিলাম। সকাল সকালই চলে আসছিল। এখন এই যে ছোটো ছেলের রুমটা গোছায় নিব। ও তো যে সব এলোমেলো করে রেখে গেছে। চাদরটা চেঞ্জ করা দরকার, তারপরে দেখা যাক কী করা যায়। আর এই যে আমি কিন্তু সকালে কাপড় চোপড় সব ধুয়ে দিছি, অলরেডি শুকায়ও গেছে, এখন শুধু তুলে ফেলবো। এই তো। আর এই যে আমার গাছের মেলা সব একসঙ্গে। তো দেখা যাক বড় ছেলে কি করে। বড় ছেলেকে একটু তাগাদা দিয়ে আসি। 2 রুম গোছানো হয়েছে, জাস্ট মিশন আর মাহিনের রুমটা। বড় ছেলে গোসলে চলে গেছে অলরেডি। আর এই যে এই বারান্দাও কাপড় ভর্তি। আর এই যে গাছটা আজকে এখানে নিয়ে এসে এখন ছেটে দিছি। এই গাছটার একদম মরা মরা অবস্থা হয়ে গেছে, সিঁড়ির ঘরে ছিল। তো দেখা যাক, দেখি কি হয়। আর এই যে এখান থেকে পরিবেশটা। এখন ঘর দুটো দ্রুত গোছায় নিয়ে আমিও গোসল করে ফেলবো ইনশাল্লাহ। দুইটা তরকারি একটু গরম করে, কারণ মাহিন মিশন এসেই ভাত খেতে চাবে, ক্ষুধা লেগে গেছে। গরুর গোশতটা একটু গরম করে নিলাম। আর এই যে মিষ্টি কুমড়াটা গতকাল কিনছিলাম, আজকে অধরার শরীর খারাপ, এর জন্য কিছু করলাম না, এখানেই রেখে দেই। নাকি ফ্রিজে রাখবো সেটাও বুঝতেছে না, ফ্রিজেই রাখি। আর ভাতের এখানে ইয়াটা দিয়ে দিই, চিকেনটা একটু গরম দিয়ে দিই। 2 ভাই এসে ক্ষুধা লেগে যাবে, অনেক সকালে নাস্তা করতে আজকে। গরুর গোশতটা প্রায় হওয়ার মধ্যে। এত গরম লাগতেছে তা বলার মতো না। ওরা আসলেই গোসল করবো নাকি আগেই ঢুকবো কিছুই বুঝতেছি না। আর এই যে সব দলে দলে মুসল্লিরা গেছে চলে, রাস্তা ফাঁকা হয়ে গেছে, নামাজ মনে হয় শুরু হয়ে গেছে। এই তো অবস্থা। তো নামাজ শেষ করে আসলাম চা বানাতে। মাহিন আমার আগে নামাজ পড়ে আসছে, এসে বলছে যে আম্মু চা খাবো। এই যে যন্ত্রণা, ছেলেদের দুপুরে বললাম যে চলো বাইরে কোথাও নিয়ে যাই, যাবে না, গরম, আম্মু থাক। সন্ধ্যার পরে নিয়ে যেতে চাচ্ছি, সন্ধ্যার পরে মিশন বলতেছে আম্মু পড়া আছে অনেক। মাহিন বলতেছে তার মসজিদে নাকি জামাত আসছে, সে ওখানে আবার একটু ব্যস্ত থাকবে, বয়ান শুনবে। তো এই হলো আমার বাসার পরিস্থিতি। এখন আমি তো একা কি করবো, ওরা যেটা বলে সেটা। ওরা বোর ফিল হয় দেখে আমি বলি যে তাহলে না হয় নিয়ে যাই। ওর আব্বু না, ওর আব্বু বলে যে তুমি একটু বাইরে নিয়ে যেতে পারো না। কারণ তার ছেলেরা যে যেতে চায় না, সেটা কিভাবে বুঝাই। যাক, এটা ভালো সাইন না মন্দ সাইন বুঝতেছি না। তারপরেও যে না কোথাও নিয়ে যাওয়ার জন্য যে বায়না ধরে না, এটাই ভালো। তারপরে বারবার বলতেছিলাম যে সন্ধ্যার পরে কোথাও একটু নিয়ে কিছু খাওয়াই নিয়ে আসবো। আমাদের এখানে বেশ কিছু রেস্টুরেন্ট নতুন নতুন হয়েছে, কিন্তু 2 ছেলের 1 ছেলেরও সময় নেই। হাই রে গরম বাবা, প্রচুর গরম। জামাটা খুলে দিলে না কেমন জানে ইয়া লাগে, বাতাস লাগে। এই তো অবস্থা। চাটা একটু কালার হোক, আমি না হয় একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটির মধ্যে এই বারান্দাটা দিয়ে হঠাৎ করে খুব রোদ আসতেছে বিকালবেলা, কিন্তু এখন মানে আবহাওয়ার যে কি মতি গতি, কখন যে তার মানে গতিবিধি চেঞ্জ হয় বলা যায় না। এখন কিন্তু রোদের সময়ই না, বাট এই জায়গাটা আবার কেন যেন রোদ রোদ। বিকাল বাজে প্রায় 5:30টার উপরে মনে হয়। এই যে বেশ কেমন যেন ঝলসানো রোদ আসতেছে। এই তো হলো আবহাওয়ার গতি। আবহাওয়ার গতি আর আমার বাচ্চাদের গতি মানে পুরো বিপরীতমুখী। ওরা মানে সবসময় একরকম থাকতে পছন্দ করে। মাহিন চা কিন্তু প্রায় হয়ে গেছে।
আর এই যে বারান্দায় কাপড়গুলো অলরেডি শুকায় গেছে। মাহিন পরীক্ষার কারণে ইদানিং কাপড়ের দিকে ধ্যান দেয় কম। আমিও কিছু বলি না, যে এক্সাম যেহেতু থাক। গেঞ্জিটা বেশ মোটা, স্কুলের শার্টগুলো সব ধুয়ে দিছি, প্রায় শুকায় গেছে, একটু পরে তুললেও হবে। এই তো অবস্থা। সব বারান্দা থেকে কাপড় চোপড় খুঁটে খুঁটে তুলতে হবে, তাছাড়া আর নেই। চা টানো হয়েছে কি, তারপরে আবার বাকি কাজ সারি। সেই সাথে যে চা হয়ে গেছে, চার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আর এই যে চা মানে বিকালবেলা আসরের পরে চা না খেলে মাথাটা একদম ভাল লাগে না, কিন্তু সেক্ষেত্রে চা যদি আবার মজা না হয় সেটা মানে তখন আবার মাথা ছাড়ে না। তো চার কালারটা অনেক সুন্দর আসছে, নিজের কাছে ভাল লাগতেছে। মাহিনকে বললাম যে মাহিন চাটা নিয়ে যাও। এই তো মাহিনই চার জন্য খুব বেশি তাড়া দেয় সবসময়। এই আজকে আমারও কেমন যেন ভালো লাগতেছে না, মনে হচ্ছে আম্মার বাসায় যাই, আবার মনে হচ্ছে যে না গরম যাব না, মানে ডিসিশন নিতে পারতেছি না। এই তো অবস্থা। ছেলেদের বললে কি হবে, আমারও একই অবস্থা, মানে টাইমিংয়ের বাইরে মনে হয় কিছুই করতে পারি না। তবে যে চা নিয়ে তাড়াতাড়ি আমার রুমে ঢুকে গেলাম, কারণ আমার মনে হয় আসরের পরে গরম আরও বেশি লাগে। খুব গরম, এত গরম, এসি ছাড়া বাইরে থাকাই যায় না এই অবস্থা। তো এই যে মাগরিবের বেশ খানিকটা আগে মাহিন আবার চলে যাচ্ছে নামাজে। মাগরিবের নামাজের সময় সে আবার একটু বয়ান শুনবে মসজিদে। মেবি মনে হয় জামাতে আসছে, মানে ও আমাকে সেই জহরের নামাজ থেকে বলতেছে যে আম্মু আমি কিন্তু মাগরিবের আগে যাব। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। আমার ছোটো বাচ্চাটা না মানে খুব মসজিদ কেন্দ্রিক, ও পছন্দ করে যেতে। বললাম যে থাক ঠিক আছে তাহলে না হয় যাও, যদিও পরীক্ষা, তারপরেও কিছু বললাম না। আর এই যে বাইরের পরিবেশটা মানে নীরব, মানে গরমও না খুব একটা, আবার যে মানে বাতাস খুব একটা থাকা তাও না, কেমন যেন বিকালবেলাটা একটু গম্ভীর গম্ভীর লাগতেছে। এই তো অবস্থা। তো সব কিছু ঠিকঠাক মতো লাগাই দিই। আর এই যে মাহিন চলে যাওয়ার পরে মাহিনের রুমের এই অবস্থা হয়ে আছে। আমি বললাম না, ওর পরীক্ষার আগে অল টাইম ওর রুম এরকম থাকবে, বই খাতা দিয়ে ছিটানো ছড়ানো, আর হলো সব কিছু করে ও মাঝখানে বসে থাকে পড়ে। আর কোনো কিছু গোছালে নাকি তার পড়া হয় না। এখন কি করা যাবে, কিছু করার উপায় নাই। এই যে কাপড় চোপড় দু একটা এখনও আছে বারান্দায়, কারণ শনিবারে তো এখন এদের স্কুল হয়, ক্লাস খোলা থাকে, এই কারণে ওই স্কুল ড্রেসগুলো আবার ধুয়ে দিচ্ছিলাম। তো ভাবলাম যে ওগুলো একটু গোছায় নিই, মাগরিবের কিন্তু বেশ খানিকটা সময় আছে। তো এই যে মাগরিবের নামাজের পরে অ্যাজ ইউজাল আমি চলে যাচ্ছি নিচে, যাবো একটু ইমনের দোকানে। মাহিনের বিছানার একটা চাদর আনতে হবে, কারণ মাহিনের বিছানার চাদরগুলো বেশি হালকা হয়ে গেছে, একদম কেমন যেন ইয়া লাগে। আর আছে যেগুলো উঠানো সেগুলো হলো সাদা সাদা চাদর, তো ওকে পরীক্ষার সময় দেওয়াই যাবে না, যা তা অবস্থা। তো এটা মনে করে যাচ্ছি একটু ইমনের দোকানের দিকে। এটা নামাজ পড়তে বসে মনে করছি, সেখান থেকে যাবো একটু বেস্ট বাইতে, তারপরে আবার সাকিবের আম্মুর সাথেও ইনশাল্লাহ দেখা করব, কারণ 2-1 দিন হলো আপার সাথে দেখাই হচ্ছে না। এই তো অবস্থা। 2-3টা ইয়া নিয়ে মানে মনটাও কেমন যেন ভার লাগতেছে, ভালো লাগতেছে না কিছু। প্রতিদিন তাও মানে একরকম থাকে, আজকে কেমন যেন মানে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন লাগতেছে, মাথার মধ্যে খারাপ লাগতেছে, কি করব মানে ভেবে পাচ্ছি না। তো এটা মনে করে ভাবলাম যে না হয় একটু ইমনের দোকানে যাই, চাদর দেখলে একটু মন ভালো হয়ে যাবে। চাদরের প্রতি তো আমার দুর্বলতা সে সারা জীবনের, যারা আমাকে চেনে তারা জানে যে সাদা চাদর আমার খুব পছন্দ। তো যেখানে আসলাম, এখানে এসেও একটা ভুল করলাম, মাহিনের বিছানা যে চাদরটা লাগবে আমি বারবার বললাম, কিন্তু ইমন কিছুতেই মানে আমাকে দিল না, বলে যে ভাবি 2টা চাদর রেডি করা আছে, ওই 2টাই হবে। আমি কিন্তু বললাম বারবার যে মাপে হবে না আমার মনে হচ্ছে, কারণ আমার বিছানা 4টা খাটে 4 রকম মেজারের চাদর লাগে। এই তো কিছুতেই মানলো না, নিয়ে আসলাম। এখন দেখি বাসায় যে দেখা যাক হয় কি না। এই হলো অবস্থা, কিছু করার থাকে না। ওরাও অনেক পরিচিত, তো ওরা যখন কোনো কথা জোর দিয়ে বলে ওইটা আবার খণ্ডাতেও খারাপ লাগে। আর বাসা কাছে, ও বারবার বলতেছে যে ভাবি 2টা চাদর রেডি করা আছে, আপনি নিয়ে যান, না হলে না হয় কাউকে দেওয়া পাঠিয়ে দিন। তো আর কি করার। তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে না হয় দেও। এই হলো সমাচার। আর এখানে সোফার কভারগুলো দেখাচ্ছি। সোফার কভার অলরেডি আমি বানিয়ে নিচ্ছি, বাট এখনও চেঞ্জ করা হয়নি। প্রতিদিনই তো বলে যে চেঞ্জ করব, কিন্তু সময় হয়ে ওঠে না। এই তো অবস্থা। সেক্ষেত্রে বিভিন্ন রকমের চাদর, ও অনেক কথা বলতেছে যে এটা ভালো সেটা ভালো, এটা নেন ওইটা নেন, প্যাকেটে তো আরও আছে, ভিডিওতে আসে না সেগুলো। এই যে পাশে পর্দাগুলোও কিন্তু আমাদের অনেক পুরানো মানুষ, আমাদের সামনেও বড় হয়েছে, এখন ব্যবসাটা করে, ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার যখন চাদর বা পর্দার দরকার হয় সাধারণত ওর কাছ থেকেই নেওয়া হয়, তো সেটা আবার আমি ভিডিও করতেছি আর ওর সাথে কথা বলতেছি। সেক্ষেত্রে 2টা চাদর নিয়ে নিলাম, তবে আমার মনে হচ্ছে যে সাইজে হবে না, মানে আমি যেটা বললাম সেটাই ঠিক, মানে বাসায় এসে দেখা যাক এখন কি হয়। এই যে ইমন পছন্দ করে ওর পছন্দ মতো দিয়ে দিল, বলো যে ভাবে এটা নেন লাগবে।
সেখান থেকে আসলাম একটু বেস্ট বাইতে এসে দেখি যে সব জিনিসের যা ইচ্ছা তাই দাম, এত দাম তা বলার মতো না, ডাবল ডাবল সব দাম। দেখে তো আমার একদম মানে কপালে চোখ উঠে গেল, নাকি চোখ কপালে উঠে গেল, একই অবস্থা। তো ওরা বলতেছে আপু ভালো আছেন নাকি, অনেক দিন আসেন না। তো বললাম যে হ্যাঁ ভালো আছি। তো এটা বলে মানে শুনে দেখতেছি, নিলাম একটা ছাকনা আর একটা অড্রপের উপরে রাখার জন্য একটা ঝুড়ির মতো। এই অড্রপের উপরে যে এলোমেলো সব ছোটো ছড়ায় ছিটা রাখলে আমার ভালো লাগে না, এর জন্য আবার একটা ঝুড়ির মতো নিলাম। আর এই যে ও হাসতেছে, আর ওকে আমি বলতেছি যে তোমাদের প্রাইসগুলো এত বেশি কেন। এই যে এই মগগুলো মনে হয় 300 সামথিং লেখা নাকি 400 সামথিং লেখা। তো সেটা আবার ওকে একটু জিজ্ঞেস করলাম। এই ঘুরে ঘুরে দেখলাম, বললাম না মন ভালো লাগতেছে না আজকে, কেমন যেন বিক্ষিপ্ত লাগতেছে, খুব খারাপ লাগতেছে, মাথার মধ্যে 1 সেকেন্ডের জন্য ভালো লাগতেছে না। মনটা ভালো করার চেষ্টা করতেছি, আর সেক্ষেত্রে যে হান্ডি পান্ডি সব দেখতেছি আর ভিডিও করতেছি। টিফিন বক্সগুলো খুব সুন্দর, কিন্তু একটা টিফিন বক্সও মানে বড় না, সব ছোট ছোট। এই যে এখান থেকে একটা ঝুড়ি নিয়ে নিলাম, কেমন যেন ভালো লাগলো এই আকাশি কালারটা, তবে ঢাকনা নাই। এই দেশিগুলো ঢাকনা আছে, চায়নাগুলোর আবার ঢাকনা নাই। সেটা নিয়ে আবার একটু কথা বললাম। আর বেস্ট বাইতে ওদের এসি ছিল না, প্রচণ্ড গরম, মানে থাকা মানে দাঁড়ানো যাচ্ছিল না এই অবস্থা। তো এই ঝুড়িটা নিয়ে নিলাম 100 টাকা দিয়ে, আর নিলাম হলো একটা চা ছাঁকনি এইটা। আর এই যে সাবানের কেসটা একটু দেখলাম, তা খুব একটা ভাল লাগলো না, বললাম যে না লাগবে না, যদিও ওয়াশরুমের জন্য একটা দরকার ছিল। এই হলো অবস্থা, লাগলে সবই লাগে, না নিলে কিছুই লাগে না, এই তো আর কি। আর এই যে হ্যান্ড ওয়াশের যে জারগুলো খুব সুন্দর সুন্দর ছিল আসলে, মানে কিছু কিছু জিনিস খুব সুন্দর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমাদের এখানে যে বেস্ট বাইটা ওদের প্রাইসটা একটু বেশি তুলনামূলক, কেন জানি। এই নাকি এখন প্রাইস আসলে সব জায়গায় বেশি সেটাও বোঝা যাচ্ছে না, সব জায়গায় মনে হয় বেশি। এই যে সামান্য এই জিনিসটার দাম 250 টাকা, মনে হয় যে 150 টাকা হলে ঠিক হয়। এই যে ঝুড়িটা নিয়ে নিলাম, হালকা কালার, তো হালকা কালারের জিনিস আমার সবসময় ভালো লাগে, তো ভাবলাম জর্ড্রপের উপরে রাখলে মনে হয় ভালো লাগবে। এই আর তেমন কোনো কিছু মানে আমার নেওয়ার মতো এরকম মনে হলো না। আর কিছু ইয়া আছে নন স্টিকের, কিন্তু এগুলো খুব বেশি দাম চাচ্ছে, ঢাকনা নাই, এই জন্য আর নিলাম না। আর যে এসির কথা বললাম, যে লোকটা বিল করতেছে ওনাকে আবার বললাম যে মেম্বারশিপ আছে নাকি আপনাদের, হ্যান ত্যান। এই তো এদের মেম্বারশিপের সিস্টেমটা আবার একটু আর এক রকম, সেটা শুনে জাস্ট বিরক্ত লাগলো, ভালো লাগলো না। তো বিলটা দিয়ে ভাবলাম যে না এখন বের হয়ে যাব, আর আর দেরি করবো না, এখান থেকে আবার যাবো একটু সাকিবের দোকানে, আপার সাথে দেখা করতে হবে, না হলে আপা রাগ করবে। তারপর আসলাম এই যে সাকিবের দোকানে, আজকে শুক্রবার, প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে যাওয়ার সময়ও আমি দেখছি। অবশ্য আমার একটা বইয়ের পার্সেল আসছে সাকিবের কাছে, আমার আবার যত কিছু পার্সেল আসুক সাকিব রিসিভ করে, তাহলে আর আমার 8তলা থেকে নামতে হয় না, বা 8তলায় আবার মানে সেলসম্যানকে তুলতে হয় না। এই কারণে সবসময় আমি সাকিবের দোকানের অ্যাড্রেস দিই, সেক্ষেত্রে আমার সুবিধা হয়। তো যে আমার বইটাও নিতে আসলাম, আর আপার সাথে একটু কথা বললাম, কথা বলে আমি নিলাম সাকিবের দোকান থেকে মাহিনের একটা কোরআন শরীফের রেহাল, আর সাথে নিলাম আর একটা জন্য কিট, খেয়াল নাই, 2টা জিনিস মনে হয় সাকিবের দোকান থেকে আমি নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর এই যে আপা বারবার বলতেছে যে বসো বসো, তো বললাম যে না আপা বসবো না, আজকে আর সময় নাই। তো এই যে লিফটে চলে আসলাম। অনেক জায়গায় কিন্তু ঘুরছি, কিন্তু মানে বোঝা যাচ্ছে না। সাকিবের দোকানেও বেশ খানিকটা সময় ছিলাম, আর লিফটে আমার সাথে বিড়াল উঠতে নিছিল। পরে যে দারোয়ান ভাইকে বললাম যে ভাই বিড়াল তাড়ায় দেন, আমাদের বাসায় মানে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে বিড়াল আর কুকুর পালার ঈশ্বর সবাই, মানে ম্যাক্সিমাম ফ্ল্যাটে বিড়ালও পালে কুকুরও পালে, কি যে একটা যন্ত্রণা তা বলার মতো না। এই তা আমি খুব বিরক্ত নিয়ে বাসায় চলে আসতেছি। মাঝে মধ্যে আবার বিড়াল হারায়ও, সেই বিড়াল আবার খোঁজার জন্য সব বাসায় বাসায় কলিং বেল টিপে তারা বিড়ালের খোঁজ করে। এই হলো অবস্থা, মানুষের প্রতি ভক্তি নাই, বিড়ালের প্রতি ভক্তি একদম 100% আছে। আমার আবার এই বিড়াল কুকুর বাসায় পালা একদম অসহ্য, আমি পছন্দই করি না। তো খুব বিরক্ত নিয়ে মানে ইয়া করতে করতে, মানে কি বলবো, দারোয়ানের সাথে কথা বলতে বলতে যেগুলো যেন সিঁড়ির মধ্যে নোংরা না করে খেয়াল করেন বলে টোলে বাসায় চলে আসলাম। এই তো অবস্থা, অনেকটা সময় বাইরে ছিলাম, গরমে একদম ঘেমে যা তা অবস্থা। এই যে বাসায় এসে আমি এই যে সাবিত রাহানের এই বইটা আজকে অর্ডার করছিলাম, বইটা কেন যেন খুব পড়তে ইচ্ছা করলো। এই আর আমি সাধারণত যাদের পছন্দ করি, যেমন উদ্ভাসের সোহাগ ভাই, ওনার কথাগুলো আমার খুব ভালো লাগে, লেকচারগুলো ভালো লাগে, ওনার বই আমি পড়ছি। তো ওনার আবার রেফারেন্স দেখলাম এই বইটাতে, এই জন্য আমি নিলাম যে না একটু পড়ে দেখি কেমন হয়। সাবিত রাহানের বই, ওনার মানে যতগুলা লেকচার মোটামুটি মানে অনলাইনে আছে, ইউটিউবে আছে, আমি মানে দেখছি সব। তো ভাবলাম যে একটা বই না হয় নিয়েই দেখি। তো এই বইটা পারচেস করলাম আজকে, আশা করে পড়ে ভাল লাগবে, খারাপ লাগবে না।
আর সেই সাথে বাচ্চাদের জন্য একটু হাবিজাবি খাবার নিয়ে আসলাম, কারণ ওদেরও তো আজকে যে বললাম যে বাইরে যেতে বলছিলাম, বাইরে গেল না এইটা, তো ভাবলাম না যেহেতু ফ্রাইডে আবার পরীক্ষাও সামনে, ওর আব্বু নাই, ওদের মনটাও মনে হয় খারাপ থাকে, কিন্তু ওরা তো বলে না, প্রকাশ করতে পারে না, ছোট মানুষ এরকম। মিশন আগে তাও ফ্রাইডেতে নানির বাসায় যেত, এখন তাও যেতে চায় না, এই তো অবস্থা। এই যে বইটা নিয়ে আসছি, আর এই যে আমার ঝাঁকাটা নিয়ে আসছি, এটার সাথে আমি রাখবো হলো আমার ওয়ারড্রপের উপরে। আমার যা কাজ, আমি সাধারণত মন ভালো না থাকলে টুকিটাকি কিছু কেনাকাটা করে মনটা ভালো করার চেষ্টা করি, এই তো অবস্থা। ঝাঁকাটা কিন্তু আকাশি কালার, মানে ভাল লাগবে। আর এটা আমি রাখবো হলো এখানে রেখে একদম হাবড়ি গাবড়ি যা আছে সব আমি এর মধ্যে রাখবো, তাহলে আর ওয়ারড্রপের উপরে খুব একটা দেখা যাবে না। আমার বুদ্ধি যা, আমার মনে করেন যে প্রত্যেকটা ড্রয়ারই এরকম জাম, আবার এই ঝাঁকা যতগুলো আছে মনে হয় যে একদিনের মধ্যে জ্যাম হয়ে যায়, এই তো অবস্থা। সেই সাথে আসলাম টেবিলে, এই যে ছেলেদের একটু খাবার বেড়ে দিচ্ছি, মাহিন রেডি হয়ে গেছে, সে এশার নামাজ পড়তে যাবে, দেরি হয়ে যাচ্ছে, তো ভাবলাম যে ওদের খাবারটা রেডি করে দেই, আর বেশি খুব একটা সময় নেই। মিশনও গেছে, মিশনের টিচার আসছে, মিশন মনে আর একটু পরে বসবে, তো মাহিন বলতেছে আম্মু আমার ক্ষুধা লেগে গেছে, তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি না হয় খেয়ে তারপরে যাও। তো আমার ছেলেদের নান গ্রিল তাদের মানে সব সময় পছন্দ, নান গ্রিল তাদের কোনো না নাই। ছেলেদেরকে জিজ্ঞেস করছিলাম কী খাবা, তারা বলছে যে আম্মু নান গ্রিল খাবো। তো আমি যে নান গ্রিল আসার সময় নিয়ে আসছি, আমি রেডি করে দিচ্ছি, সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে মাহিন এই পাশে বসছে অলরেডি, তার প্রচণ্ড ক্ষুধা লাগছে। সেই সাথে সবাই মাহিন মিশনের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো মনের মানুষ হতে পারে, ওরা যেন অনেক বড় হতে পারে, এই মনের শক্তিতে যেন ওরা চলতে পারে সব সময়, এই কামনাই করি। আপনারাও আমার ছেলেদের জন্য দোয়া করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।